ভৌতিক কথা পডকাস্টের ১৫৭ নম্বর এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমরা যে ঘটনা শুনতে চলেছ সেই ঘটনাটা একদম ইউনিক ঘটনা। এমন টাইপের ঘটনা যে এই পৃথিবীতে ঘটে সেটাও তোমরা শুনে অবাক হবে। সাধারণত অনেকেই আমরা কেউ মারা গেলে দেখতে যাই, শেষ দেখার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করি। আমরা আবার অনেকে শ্মশানে যাই, কিন্তু এই পৃথিবীতে এমন মানুষও আছে যারা এগুলোকে পুরোপুরি নিতে পারে না। এবং আজকে আরও একটা যে ঘটনা আছে সেটা এমন একটা টপিককে কেন্দ্র করে যেটা শুনে তোমরা অবাক হয়ে যাবে। একজন অ্যাবনর্মাল ছেলে, তাকে নাকি সুস্থ করতে গেলে 4টে বিয়ে করতে হবে। এমন অদ্ভুত দুটো টপিকের ওপরে আজকের এপিসোডটা হতে চলেছে। যাই হোক, আর বেশি কথা বাড়াচ্ছি না, তোমরা চুপটি করে বসে পড়ো, কারণ এটুক করে হেডফোনটা গুঁজে নাও। এবার আমরা পাড়ি দেব ভূতের রাজ্যে। হ্যালো দিদি। হ্যাঁ বলো বলো, কেমন আছো বলো? এই চলছে। তোমাকে তো খুব তাড়াতাড়ি নিয়ে চলে এলাম, কারণ সবাই বারবার আমাকে মেসেজ করছে, ফোন করছে যে মৈত্রীর দিকে নিয়ে এসো, মৈত্রীর দিকে নিয়ে এসো। আমার কি সৌভাগ্য, অমিত, অনেক সৌভাগ্য তুমি। আমি এইটা অনেক আগেই, মানে কিছুদিন আগে শুনেছি ঘটনাটা। এবার তোমাকে বলবার জন্যই রেডি হয়েছিলাম, কিন্তু সবে তো সদ্য করেছি, ওই জন্য আর আমি খবর দিইনি। না ঠিক আছে, বলবো। ঠিক আছে, আমি সবাইকেই নিজে থেকে একবার করি যে তুমি কবে বলতে চাও বা কিছু। যাই হোক, যেটা মেইন টপিক আজকের আমাদের আলোচনা আর কি, একটা লাশ বাহক গাড়িকে কেন্দ্র করে আর কি। সেখান থেকে অনেক কিছু হয়েছিল, ছোট ছোট অনেক বিষয় আছে। তো তুমি তাহলে ওটা একদম প্রপার প্রথম থেকে শুরু করো, কোথায় থেকে কি হলো, কিভাবে তুমি ঘটনাটা কালেক্ট করলে বা কিভাবে কি পেলে। নমস্কার শ্রোতা বন্ধুরা, সবাই ভালো আছেন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি আবার এলাম একটা আমারই মানে সাথে ঘটে গেছে, আমার বাড়িতে হয়েছে ঘটনাটা। খুবই আমার কাছে খুবই ডেঞ্জারাস এটা লেগেছে জিনিসটা, কেন আমি তো ওরকম জিনিস কোনোদিন দেখিনি স্বচক্ষে। ওই জিনিসটা আমার কাছে খুবই মানে আমাকে খুব বেদনা দিয়েছে জিনিসটা। মেইনলি কি হয়, যার সাথে হয় তার কাছে সেটা বেদনাদায়কই হয়। আমার কেননা আমার বাড়িতে হয়েছে বলে আরো খারাপ লেগেছে, এই কারণেই যে আমার বাড়িতেই হলো। ওটা তো ওদের বাড়িতেও হতে পারতো, কিন্তু তাই নয়। আমার এক ছাত্রী, ও তখন এই 7-8 পড়ে আর কি, প্রিয়াঙ্কা ওর নাম। আমি ওকে বললাম যে তোমাদের নামগুলো কি রিভিল করা যাবে? বলছে হ্যাঁ আন্টি, কোনো অসুবিধা নেই, তুমি বলো। আর যাই হোক, ওর নাম প্রিয়াঙ্কা, আর ওর বাবার নাম দিব্যেন্দু, আর মায়ের নাম হচ্ছে ডলি। এবার আমি ওর মা না কোনো সববাহী গাড়ি দেখলে বা কোনো রকম মানে কোনো ওই ধরনের কোনো জিনিস দেখলে, মানে কেউ মারা গেল তার ডেড বডি বলো, বা নিজেদের বাড়িতেও যদি কেউ মানে ওর হয় আর কি, মারা যেত, এ করে উনি দেখতেন না, ওনাকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হতো। এরকম মানে ওনার নিজের বাবা মা, মানে ওর মানে ডলির নিজের বাবা মারা গেছে, ও যায়নি। তাহলে বুঝতে পারছো কিরকম ব্যাপার। তা এরকম একদিনকে আমার বাড়ি ও গান শিখতে আসছে, ওর বাবা ওকে বাইকে করে দিয়ে যেত। ওর বাবা ছিল, ওর দাদু ছিল জাস্টিস মানে তখনকার। এবার ওর বাবাও মানে প্র্যাকটিস করছিল আর কি, এমনি ওর বাবা সাইডে ফেলতো ক্রিকেট খেলতো কি, বাবা প্র্যাকটিস করছিল সেই সময়। এবার ওর বাবা ওকে সেদিনকে আনতে পারিনি, ওর বাবা একটা কোথায় কাজ ছিল, সেদিন ওর মার সঙ্গেই এসছে আমাদের বাড়িতে আর কি। ও থাকতো আমাদের ঠাকুরপুকুর, বেহালা ঠাকুরপুকুরের ওখানটায়। এবার ওর মার সাথে ওই এসছে, ওর মাকে ওই আমাদের ট্রাম ডিপো থেকে রিক্সা করে আমাদের বাড়ি এসছে। সেই সময় আমি বুঝতে পারিনি। এবার আমার কাছে তো অনেকে শিখতে আসে সেই ওই দিনটা ছিল তোমার বুধবার, তখন বুধবার শেখাতাম শ্বশুর বাড়িতে। এবার ওর মাকে নিয়ে এসছে, ও বসেছে, অনেক মেয়েরাই ছিল, 7-8 জন ছিল। এবার ওর মা দেখছি চুপ করে বসে, কিছুক্ষণ বসে থাকার পর কিরম একটা করছে, যেন মানে কিরম একটা অস্বস্তি ফিল করছে, কেমন একটা কি গো তুমি জল খাবে, কিছু করবে, মাথা নাড়ছে।
তা আমি কিছু আর বলিনি। গান টান শেখানোর পরে কি আমার তো কুশন পাতা থাকতো, তো মাদুর কুশন পাতা থাকতো। আমি দেখছি কি আস্তে আস্তে ও মাদুরের তলায় না ঢুকে যাচ্ছে। হাত দুটোকে না, তোমাকে তো আমি সামনে দেখাতে পারবো না, হাত দুটোকে জড়সড়ো করে, পা দুটোকে জড়সড়ো করে, আর এই মাদুরটা তুলছে, মাদুরের তলায় ঢুকছে, আর মুখ দিয়ে একটা কোনো আওয়াজ করছে। ওই আমার স্টুডেন্টদের সামনে ওই মাদুরটা পাতা, ও আস্তে আস্তে মাদুর থেকে সরে গেল, ওইটা পেতে এবার ওটাকে তুলছে। আর মেয়েগুলো তো সব বসা, ওরা বলছে কি ব্যাপার হচ্ছেন কাকিমা, এর ভেতর ঢুকছেন কেন? ও ঢুকে না এরকম করে ঠক 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 করে না, অর্ধেকটা বাইরে মাথা, অর্ধেকটা ভেতরে, কতটুকুনি কুশন আর। তারপরে প্রিয়াঙ্কা উঠেছে, উঠে বলছে যে এটা কি হচ্ছে কি হচ্ছে। তখন মেয়েরাও তো ঘাবড়ে গেছে। ওই জিনিস তো আমি সত্যি আমি কোনোদিন দেখিনি, আমার কোনো জীবনে ওই সময় দেখিনি আমি ওরকম। এবার ও উঠে গিয়ে সঙ্গে সঙ্গে তুলতে পারছে না, এত ভারী হয়ে গেছে। আমি তারপরে উঠেছি, মেয়েগুলো কই তোরাও ধরাধরি কর। আমি তো কি গো তোমার কি হয়েছে বলো ডলি, তোমার কি হয়েছে, কি বলছে, কি সে দাঁত ফাত খিচোচ্ছে, কেমন আমার গায়ে কাটা দিচ্ছে আমি, দাঁত ফাত খিচোচ্ছে। তারপরে প্রিয়াঙ্কা বলছে যে ম্যাম তুমি তাড়াতাড়ি বাবাকে ফোন করো। আমি তো তোর বাবা তো নেই বললে তুমি যে খানে থেকে পারো ফোন করো, বাড়িতে করো না হলে। তা আমি ওদের বাড়িতে করলাম, তখন তো ল্যান্ডলাইন ছিল, ফোন ছোট ফোন ছিল তখন, ল্যান্ডলাইন ওদের বাড়িতে ছিল। ল্যান্ডলাইনে ফোন করে বললাম এরকম, ওর দাদুকে বললাম যে এরকম মেসমশাই দিব্যেন্দুটা কি আছে? বলতে যে হ্যাঁ দিব্যেন্দু এক্ষুনি এলো। আমি তো ভালো হয়েছে তাহলে। তাই দিব্যেন্দুটাকে আমি ফোন, তাড়াতাড়ি আপনি চলে আসুন বাইকটা নিয়ে। বলে কেন কি হয়েছে দিদি? আমি বললাম তাড়াতাড়ি এসুন, এখানে ডলির খুব শরীর খারাপ করছে। উনি চলে এলেন, গাড়ি করে বাইকটা নিয়ে চলে এলেন। তারপরে দেখতে পেলে আমি তো দেখুন এরকম অবস্থা। আমি তখন প্রিয়াঙ্কাকে জিজ্ঞেস করলাম, আমি প্রিয়াঙ্কা কি হয়েছে তুই আমাকে বল আগে, এরকম হচ্ছে কেন তোর মার? বলে আন্টি আমি তো জানি না, আমি তোমার বাড়ি আসার সময় টেম্পুতে করে একটা ডেড বডি আনছিল। হ্যাঁ ডেড বডি আনছিল, মা কিন্তু নর্মালি ছিল। এবার ডেড বডি যখন আনছে, যখন হসপিটাল থেকে মনে হয় বাড়ির দিকে আনছে মনে হয় ওদের, এরকমই হবে। তখন কোনো হরিধ্বনি দেয়নি, কিছু দেয়নি। বলে আন্টি শুধু ডেড বডিটাই নিয়ে আসছে গো, ফুলের মালা টালা কিছু নেই। ওর মা দেখতে পেয়েছে মনে হয়, বুঝেছো, দেখতে পেয়ে ওরকম করছে। এবার বলে আমাদের গায়ের কাজ দিয়েই গেছে, কিন্তু রিক্সাতে লাগেনি, আমাদের গায়ের কাজ দিয়েই গেছে গাড়িটা, কিন্তু এটা থেকে এরকম কি করে হবে? হ্যাঁ আমি তখন ওরা জানতো যে ওইটা কি পছন্দ করে না, কিন্তু ওইভাবে যে ওইটা ওরম হবে, ওই সাজিয়ে গুজিয়ে নিয়ে যাওয়া এ করা, ওইটা ও দেখতে পারতো না। বলছে ওইভাবে যে ওরকম পজিস্ট হয়ে যাবে আমরা তো জানি না। তারপরে তো ও বাবা নিয়ে, ও বাবাকে বললাম আপনি ওকে এটা করে নিয়ে যেতে পারবেন না, বাইকে করে অসম্ভব ব্যাপার, আপনি একটা ট্যাক্সি ডেকে নিয়ে আসুন। ওদের নিজেদের মানে ফ্যামিলি গাড়ি একটা ছিল, ড্রাইভার ছাড়া তো হবে না। তখন কি করবে, ড্রাইভারকে খবর দেবে, আনবে, অনেক দেরি হয়ে যাবে। তারপরে ওই গাড়ি ওর বাবা গিয়ে ট্রামডুকু থেকে একটা ট্যাক্সি ভাড়া করে নিয়ে এলো। ওর মাকে ও আর ওর বাবা বাইকটা রেখে গেল আমাদের বাড়িতে, ওর পরে নিয়ে যাবে, আর ওকে নিয়ে গেল ট্যাক্সি করে ওর বাড়িতে চলে গেল। তারপরে কিছুদিন যাওয়ার পর ও মেয়েটার না কি কষ্ট, মেয়েটা বলছে ফোন করছে কিরে মা কি কেমন আছে? বলছে আন্টি মার খুব শরীর খারাপ, উঠতে পারছে না বিছনা থেকে, আর খাচ্ছে না দাচ্ছে না, খালি ওই ওরকম পাগলামি শুরু করছে, খাটের চাদর দিয়ে ঘুরছে, বসছে, উঠছে, কিচ্ছু মানে কোনো কিছুতেই আমি পড়াশোনা করতে পারছি না, বাবা কাজে যেতে পারছে না, আমাদের এই কি ধরাশায়ী অবস্থা আন্টি, তুমি একদিন এসো না। তা আমি তো দেখ আমার তো যাওয়া মানে কি, আমি যাব যে আমার ছোট বাচ্চা আছে, তার স্কুল পড়া, আমার গানে শেখানো আছে, আমি একাই বাড়িতে, শাশুড়ি আছেন অবশ্য, উনি থাকতেন না বাড়িতে, ওনার তো বাইরে ডিউটি ছিল, আমার হাজবেন্ডের তখন বাইরে ডিউটি ছিল। তা আমি বললাম আমি কি প্রিয়াঙ্কা আমি যাবো, দাঁড়া একটু দাঁড়া আমি যাবো। বলে আন্টি রাখা যাচ্ছে না গো মাকে। এই ফাঁকে ওর পিসির বাড়ি হচ্ছে ওদের বাড়ি থেকে 10 মিনিট লাগে পিসি, ওর পিসি আবার ওদেরকে ওই দুটো ভাই, ওর বাবারা 2 ভাই, দিব্যেন্দু দ্বারা 2 ভাই, ওর ভাইয়ের নাম হচ্ছে অলোক, আর ভাইয়ের যে বউ তার নাম মালা। এবার যেরকম ওর কাকা ভালো, তেমনি কাকিমাও ভীষণ ভালো ওদের। এবার পিসিও খুব ভালোবাসে, পিসি তো প্রিয়াঙ্কাকে মানুষ করেছে, পিসির বাড়িতেই ও বেশি থাকতো আর কি। পিসিকে খবর দিয়েছে, পিসি এসছে, তা পিসির বাড়ির পাশেই একজন ভদ্রলোক ঝাড়ফুঁক করে আর কি, এমনি কিছু করে না,
জাস্ট একটু ঝাড়ফুঁক করে দেয়, জল পোড়া দেয়, এরকম আর কি, বাঙালি। তা ওনাকে ডেকেছে, ডেকে উনি দেখলেন যে, বললো যে আমি তো কিছু মোটামুটি ভাবে ওনাকে দেখে না ঢুকতে দিচ্ছে না ঘরে, কিছুতেই ঢুকতে দেবে না। সেই প্রিয়াঙ্কা বলছে, আন্টি মাকে না সে রাখা যাচ্ছে না, ওই দাদুটা এসছে তো, সে কেমন করছে গো, তোমাকে কি বলবো, সেই দাদুটাকে সে মনে হচ্ছে দাঁত কিচিমিচি দিয়ে যাচ্ছে। এবার আমি হাওয়া করছি, মানে জল মাথায় এরকম ভেজা গামছা দিয়ে মাথাটা এরকম, তখন উনি বলছে এতে কিছু লাভ নেই এসব করে। উনি ভেতরে মানে দরজার দুটো পা এগিয়ে গিয়ে ওর কি একটা ছুঁড়ে দিল গায়ের কাছে, একটা ধুলো 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 মতো, আর একটু জল পোড়া দিল, আর ছোট্ট একটা মাদুলি দিয়ে গেল ভদ্রমহিলাকে, দিয়ে ডলিকে। তা দিয়ে যাওয়ার পরে বললো যে এই মাদুলিটা তোমরা আজকে পরাবে না, কালকে সকালবেলায় ওকে বাসি পেটে, মানে খালি পেটে আর কি পরিয়ে দিতে হবে। আজকে আর পড়ানো যাবে না, বিকাল হয়ে গেছে তো পড়ানো যাবে না, খালি পেটে পড়াতে হবে সকালবেলার দিকটায়। আর এই জল পোড়াটা ভাত খাওয়ার পরে আজকে একটুখানি জল মিশিয়ে দাও, এটা ভাত খাওয়ার পরে একটু খাইয়ে দেবে, এইরকম করে ওদের বলে গেছে। ওরা তাই করেছে। ও কিছুটা থিতু ছিল, আর ও ভদ্রলোক বলছে, বলে এটা সাংঘাতিক একটা ব্যাপার হয়েছে, কিন্তু আমি তো ঠিক করতে পারবো না, তোমরা এটাকে, উনি একটা ঠিকানা দিলেন যে দেখতে পারো এখানে একটা জায়গা বলেছে আর কি, লেক, আমাদের ওই বেহালাতে না লেক কালীবাড়ি বলে একটা কালীবাড়ি আছে। বলছে কালীবাড়িতে যাও, গিয়ে ওখানে এক পুরোহিত আছেন, তখন নাকি ওই পুরোহিত খুব ভালো ছিলেন আর কি, উনি তন্ত্র সাধনা করতেন আর কি। মানে ভালো তো ভালো ভালো তন্ত্র সাধনা করতেন, খারাপ না। ওনার কাছে একটু দিয়ে জিজ্ঞাসা করো। তখন ওই ওরা গেল, গিয়ে তখন ওই পুরোহিতকে জিজ্ঞাসা করলো যে এরকম, ওর মাকে নিয়ে গেল। পুরোহিত বললো না, ওর মা তখন নেয়নি, ওরা দুজনে গেল, ওর কাকা আর ওর বাবা দুজনে গিয়ে জিজ্ঞেস করে আসলো যে এরকম হচ্ছে। বলে ওনাকে না আনলে তো আমি দেখলে বুঝতে পারবো না, আমি ওনাকে দেখে তাহলে বলতে পারবো, তোমরা ওনাকে নিয়ে আসো। তা ওর পিসি, ওর বাবা, ওর কাকা মিলে ওর মাকে, প্রিয়াঙ্কাকে নেয়নি, নিয়ে গেল ওনার কাছে। তা উনি জবা ফুল, তারপরে প্রসাদ, একটা গোটা ফল, একটা ঘট দিল, একটা মাটির ঘটের ভেতরে বললো যে চাল, আতপ চাল আর হরিতকি আর একটা ছোট্ট মাদুলি, বললো এটা ভরা থাকবে 5 দিন, ভরে ওইখানে ঘরের উত্তর দিকে রাখতে বলেছে ওদেরকে। তা ওরা ওই করলো, উত্তর দিকে রাখলো, রেখে ওর মাকে নিয়ে এসে, তা ওর মাকে আবার ওখানে সমস্ত ঠাকুরের প্রসাদ টসাদ খাইয়ে উনি মন্ত্র পাঠ করে বসিয়ে যাবে না কিছুতেই, যা হয় আর কি, ওরকম হলে তো ওরা ভেতরে ঢুকতেই চায় না। ও কোনো রকম করে ঢুকিয়েছে, ও একটা দুটো পা দিয়ে ঢুকেছে, ঢুকে বসাতে পারছে না, একটা টুল দিয়েছিল, টুলের ওপর বসেছিল। তো উনি রিচুয়াল গুলো করে ঠরে দিল, দিয়ে বাড়িতে পাঠিয়েছে, ভালো ছিল। ভালো থাকার কিছুদিন বাদে সেই প্রিয়াঙ্কাকে ওর বাবা বললো তুই, স্কুলে গেল, ওর বাবা স্কুলে গিয়ে বললো যে ম্যাম ও না কিছুদিন স্কুলে আসতে পারবে না, কেননা ওর মার কাছে তো থাকতে হবে, ওর মা ওইটুকুনি বাচ্চা মেয়ে ওর মাকে সামলাতো বসে বসে। এবার ওর পিসি একটা মেয়ে ছিল, ওর পিসির মেয়ে তখন বিয়ে হয়নি, তাকে বললো যে তুই একটু আয়, ওর সাথে থাকবি, আমি তো কাজে যাব, আর ওর কাকিমা ছিল, আমি তো কাজে যাব, দেখ ওকে কে সামলাবে, আমি তো থাকবো না। তা ওরা 3 জন মিলে ওপরে বসে থাকতো। এবারই তো সেই ভালোই ছিল, কতদিন ভালো ছিল। এবার হঠাৎ করে ওর মানে কিছুদিন বাদেই ওর দাদুর খুব শরীর খারাপ হয়, প্রিয়াঙ্কার দাদুর খুব শরীর খারাপ হয়। তখনই তো ওনার কত বয়স ছিল, তখনই তো তাই না হলো 60 বছর 65 বছর মতো বয়স ছিল ও দাদু, আমি যখনকার কথা বলছি তখন। এবার অনেক দিনের আগেকার কথা তো, খুব শরীর খারাপ হলো দাদু। তা ওটা এবার হসপিটালে ভর্তি ছিল কিছুদিন, ভর্তি থাকার পরে ওরা আবার বাড়িতে নিয়ে এসছে, উনি সুস্থ ছিলেন। আবার কিছুদিন বাদে আরেকটা মানে স্ট্রোক হয়ে গেছিল, বুঝছো তো, কিছুদিন বাদে আরেকটা অ্যাটাক করেছে। অ্যাটাক করার পর আবার ডাক্তার নিয়ে এসছে, নিয়ে গিয়ে তারপর আবার হসপিটালে ভর্তি করেছে। এর মধ্যে ওরা ওনাকে বলছে ঘরের মধ্যে আন্টি মা কোনোদিন বাথরুমে গিয়ে মানে বসে এবার যে পটি করা বা সব ঘরেই করতাম, আমরা নিজেরা পরিষ্কার করতাম, মানে ওকে নিয়ে যাওয়া যেত না,
ও যেতে 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 হয়তো বাথরুম যাবে, বাথরুম থেকে গিয়ে হয়তো ওখান থেকে লাফ দিয়ে ঘরে চলে আসতো, মানে একটা বিধি খিচিড়ি কাণ্ড করতো। এমনি একটু থিতু অবস্থায় ছিল আর কি। আস্তে আস্তে বলেছে 10-12 দিন এরকম থাকবে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এর ভেতরে ওর দাদুর ওরকম অবস্থা হয়েছে। তারপর তো ওর কাকা ওর বাবা ওনাকে নিয়ে যাতায়াত করতে হসপিটাল বাড়ি করে করে তারপরে কিছুদিন বাদে ওর দাদুটা মারা গেল। আচ্ছা। দাদুটা মারা গেল। এবার যেই না দাদু মারা গেল, এবার প্রিয়াঙ্কা বলছে আমি তো আন্টি কিচ্ছু বলতে পারছি না, বাবাও কিছু বলতে পারছে না যে দাদু মারা গেছে। বাবা তো মানে ঘরে তো কান্নাকাটি হচ্ছে, ও তো শুনতে পাচ্ছে, সব করতে পারছে, কিন্তু ও জিজ্ঞেস করছে যে এত জোরে জোরে ঠাকুমা কাঁদছে, পিসি দৌড়ে ছুটে এসছে, পিসি কাঁদছে, পিসির মেয়ে চলে গেছে। ওর বাবা গিয়ে ওর কাকিমাকে বলছে তুমি উপরে চলে যাও, প্রিয়াঙ্কা একা রয়েছে। ওর কাকিমা উপরে এসে ওকে ওর পাশে বসে আছে। এখন দেখো একটা টাইমে তো তাকে বলতেই হবে, তাকে তো বলতেই হবে যে এই অবস্থা হয়েছে। অতক্ষণ কিছু বলেনি। তারপরে অনেকক্ষণ কান্নাকাটি করে বলছে। একটা লোক, সে একটা, আজকে আমাদের বাবা মা হলে আমরা কি করতাম, আমরা তো কাঁদতাম, একটু আওয়াজ হলেও হতো, কান্নাকাটির তো একটা আওয়াজ হবেই। ও কি করেছে, ও না জিজ্ঞেস করছে, বলে এত কে কাঁদছে, কি ব্যাপার হয়েছে কি? তখন ওর কাকা নিচ থেকে ওপরে, বাবা বলছে তুই ওপরে যা, গিয়ে বুঝিয়ে বল এই ব্যাপারটা। ও কাকা এসে বললো বৌদি এই ব্যাপার হয়েছে। ওটা বলার পরে চুপ করেছিল, কিছু বলেনি। তারপরে কিছুক্ষণ বাদে থেকেই ওর তাণ্ডব আরম্ভ হয়ে গেছে। বলছে যে তাহলে কি হবে, আমি যাব না, আমি দেখবো না, আমি যাব না। ও যে তোমাকে দেখতে হবে না, তোমাকে যেতেও হবে না, তুমি এখানে থাকো, তোমাকে ওখানে যেতে হবে না, তুমি থাকো। না না না, আমি এখানেই থাকবো না, আমি এই বাড়িতেই থাকবো না, আমাকে তোমরা কেউ রেখো না এখানে, আমি মরে যাব, আমি বাঁচবো না, আমি ওরকম ওনাকে নিয়ে যাবে, আমি দেখতে পারবো না, আমি ওরকম ভাবে দেখতে পাবো না। বলছে তোমাকে দেখার দরকার নেই, তোমাকে কিছু করতে হবে না, তুমি তো এখানেই থাকবে, তোমাকে কেউ ডিস্টার্ব করবে না, তুমি বুঝতেও পারবে না। কিন্তু উনি যে চলে গেছেন, কাঁদবে তো, সবাই কাঁদবে। কেউ, প্রিয়াঙ্কাও তো হাউ হাউ করে কাঁদছে, বলে আন্টি আমি যেতে পারছি না, দাদুর কাছে কি অসহনীয় অবস্থা তুমি ভাবতে পারবে না, আমি দাদুর কাছে যে বসবো গিয়ে সেটাও পাচ্ছি না আন্টি, আমার কি মানে মন খারাপ হচ্ছে। আমার দাদু আমার জন্য অনেক কিছু, স্কুলে নিয়ে যাওয়া, নিয়ে আসা, আমাকে পড়ানো, অনেক কিছু করেছে, আমার দাদুর অনেক অবদান আছে আন্টি, আমি কিভাবে ছিলাম তুমি জানো না। ওইভাবে আমাকে, মাকে চাপটে ধরে বসে আছি আমি আর পিসির মেয়েও যেতে পারছে না, কি অবস্থা। পিসি হাওয়াও করে কাঁদছে, বাবা তো বলো না, শত হলেও তো সে তার বাবা। হ্যাঁ, কি পরিস্থিতি আন্টি, তোমাকে কি বলবো। বাড়িতে বলে মাকে রাখা যাচ্ছে না, মা সেই মাথা খুঁড়ছে, করছে, সেই কিরকম একটা করছে। তারপরে ওর বাবা ধরা নিতে পারেনি, ধরা নিলে ওর মার কাছে আসতে পারছে না। ওর বাবা ধরা পড়ছে নিচে, বুঝেছো, নিচে ধরা পড়ছে, হবিষ্যি করছে, সব করছে, কিন্তু ওপরে যখন আসছে প্যান্ট শার্ট পরে আসছে, ওকে ইয়ে করা যাচ্ছে না। তারপরে ওরা ডিসিশন নিল ওর মামা বাড়িতে ওনাকে রেখে আসবে, মানে প্রিয়াঙ্কার মামা বাড়িতে। তারপরে ওরা ওরকম ভাবে ওর মাকে গাড়ি করে নিয়ে গিয়ে ওর মামা বাড়িতে রেখে আসলো। প্রিয়াঙ্কা ছিল গিয়ে মামা বাড়িতে, ওর মামা আছে, মাইমা আছে, ওর দাদু নেই, ওর দিদা আছে, ওরা ওখানে থাক। তারপরে ওখানে ওর বাবা কাজটা শেষ হওয়ার পর বাড়িতে নিয়ে আসলো। বাড়িতে নিয়ে আসার পর দেখছে, ঘুরে ঘুরে দেখছে যে শাশুড়ি সাদা শাড়ি পরে আছে, তারপরে ওর বাবার মাথা ন্যাড়া, ওর কেন কত প্রশ্ন জিজ্ঞাসা করছে, কেন ন্যাড়া হয়েছো, কি দরকার ছিল এসব হওয়া, জানো না আমার শরীর খারাপ, আমি এগুলো পছন্দ করি না, দেখতে পারি না। ওকে কিছু করানো যায়নি, ওকে কোনো নিয়ম কানুন কিছু পালন করা যায়নি, ও নিরামিষ খাওয়া টাওয়া কিছু করানো যায়নি ওকে দিয়ে। মানে ও ভাত আনলে ভাত চুড়ে ফেলে দিচ্ছে, তরকারি চুড়ে ফেলে দিচ্ছে, খাচ্ছে না। মানে ওই যতক্ষণ ওর বাবা ধরা পড়েছিলেন না, কাজের আগে পর্যন্ত এরকম পাগলামি করে গেছে সারাক্ষণ। আচ্ছা, এরপর কি হয়েছে, ওখানে যখন ছিল ওষুধপত্র দিয়ে টিয়ে, উনি যেরকম 10 দিন বলেছে রাখতে, এবার ওনার কাছে ফোন করেছে যে ওনাকে তো 10 দিনের আগেই তো ওনাকে মামা বাড়ি দিয়ে আসা হয়েছে, তো এই ঘরটা কি করবো। বলছে ওই ঘরটাকে আর কোনো কারণ ওটা অন্য জায়গা তো যাওয়া যাবে না, ওই নিয়ে যাওয়া যাবে না, ওইটাকে তোমরা ওই জলটা শুদ্ধ মাটির তলায় পুঁতে দিতে বলেছে।
কাজ হয়ে যাওয়ার পর। এবার তখনই তো কাজ হয়নি, তো তখন তো ও তো ঘরে অসুস্থ হয়ে গেল, তা তো কোনো কাজে লাগবে না। তারপরে আবার ওই কাজের পরে ওরা গেছিল, গিয়ে আবার নতুন করে জল ভর্তি করে আবার যেরকম বলেছিলেন উনি সেসব নিয়ে এসছে। তখন 12 দিন মতো, তো হয়ে গেছে তখন, ওর দাদুর কাজটা হয়ে গেছে, ওর মাকে নিয়ে এসছে। এর মধ্যে কি হয়েছে, এবারে ওদের পাড়াতে একজন, মানে ওদের একটা পাড়ার, মানে ধরো পাশের গলিতেই আর কি, একটা গলি, তার পাশের গলিতেই এক ভদ্রলোক মারা গেছে। এবং ওই ভদ্রলোক ওর দাদুর সাথে খুব ভালো সম্পর্ক, মানে ওদের বাড়িরই মানে সম্পর্ক আর কি, পাড়াতো আর কি, ওরা মারা গেছেন। ওই ভদ্রলোকেরও 85-86 বছর বয়স হয়েছিল। এইবারে লোক দৌড়াদৌড়ি করতে, আর ভদ্রলোক খুব নাকি ভালো ছিল, মানে খুব সমাজসেবী মতো ছিল, সবাইকে সাহায্য করতো, খুব ভালো মানুষ ছিলেন। এবার পাড়ার লোক যাতায়াত করছে, বলতে বলতে যাচ্ছে, ও জানলার ধারে দাঁড়িয়ে আছে, প্রিয়াঙ্কার মা জানলা ধরে দাঁড়িয়ে আছে, শুনছে এরকম অমুক বাবু। দেখো, একটা পাড়াতে যদি কেউ কিছু হয়, তুমি দেখবে এমনিতেই সেটা হয়ে যায়, জানাজানি হয়ে যায়। ওদের ওপরের ঘর থেকে দৌড়ে 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 যাচ্ছে, আবার পাশের বাড়ির লোকরা সব দৌড়ে দৌড়ে যাচ্ছে। ভদ্রলোক খুব, মানে ওনার খুব নাম ডাক আছে বলে, ওর মা জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো কি হয়েছে গো, তোমরা দৌড়াচ্ছ কেন গো, কাকে জিজ্ঞেস করছে, সে আবার বলেও দিয়েছে ওর মাকে, এই বলেছে। এবার ও তো ওখানে কাঁপতে শুরু করে দিয়েছে ওরকম। ও না ওই জিনিসটাকে নিতে পারতো না, তারপরে বলছে যে, তারপরে ওর বাবা সবে প্রিয়াঙ্কা স্কুলে যাওয়া আরম্ভ করেছে কদিনের জন্য আর কি, তখন ওর বাবা কিছুদিন বাড়িতে ছিল, যে ও মেয়েটা একদম লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছে, কিছুদিন ছিল। এবার ওর কাকিমা, কাকা যখন অফিস যেত কাকিমা এসে ওর কাছে বসে থাকতো, ওর বাবা যখন যেত কোথাও, ওই কাকিমা এসে বসে থাকতো নিচে, ওর শাশুড়িকে একটুখানি কিছু করে দিয়ে তারপরে উপরে চলে আসতো। উপরে আবার নিচ থেকে ওপরে রান্না আনতো না, ওপরে ওদের রান্নাঘর একটা ছিল, ওখানে ওকে রান্না করে দিত আর কি, এরকম ব্যবস্থা ওদের ছিল। তা ওর কাকিমাকে বলছে, তোরা আমাকে বলিসনি ওইখানে অমুক বাবু, বনবিহারী নাম ছিল ভদ্রলোকের, বুঝতেছো, বনবিহারীরা মারা গেছে, তোরা আমাকে বলিস। তোমাকে কে বলেছে? কাকিমা তো জানে, তোমাকে কে বলেছে এগুলো? এবার ঘরের জানলা দরজা কি বন্ধ করে থাকা যায় সম্ভব সবসময়? হ্যাঁ, এবার বলছে তোমাকে কে বলেছে দিদি ভাই? বলছে ওই তো, ও কার নাম একটা বললো, অমুকে আমাকে বললো বনবিহারী দাদু মারা গেছে, তোরা তো আমাকে বলিসনি, কালকে রাতে মারা গেছে, বাড়ি নিয়ে এসছে এখন। হ্যাঁ, তোরা কেন বলিসনি আমাকে? আমি থাকবো না এখানে, কিছুতেই থাকবো না, এখান দিয়েই নিয়ে যাবে, ওদের বাড়ির সামনে দিয়েই নিয়ে যাবে, আর কোনো রাস্তা নেই। হ্যাঁ, এখান দিয়েই তো নিয়ে যাবে। মানে ওনাদের বাড়ির গলির লাস্ট বাড়ি হচ্ছে বনবিহারী দাদুর বাড়ি। মানে ওই ওদের বাড়ি দিয়ে সোজা গিয়ে ডান দিকে বাঁদিকে একটা গলি আছে, সেই গলির শেষ মাথায় ওদের বাড়ি, তারপরে আর কিচ্ছু বাড়ি নেই। ওদের আনতে গেলে ওদের বাড়ির সামনে দিয়েই যেতে হবে, ওইদিকেও কোনো রাস্তা নেই, ওইদিকে সব বাড়ি, এখান দিয়েই যাবে, এখান দিয়েই হবে, আমি থাকবো না। তারপর ভদ্রলোককে তখনও নিয়ে যায়নি, যাবে আর কি। তারপরে ওকে ওরকম ভাবে, দেখো হরিধ্বনি তো দেবেই লোকে, সেটা তো দেবেই। এবার ওদের বাড়িতে দেয়নি, ও দাদুকে নিয়ে যাওয়ার সময় হরিধ্বনি দেয়নি, তো দিতে পারিনি ওর জন্য, কিন্তু ওরা তো দেবেই, ওদের তো আমরা না করতে পারবো না। প্রিয়াঙ্কা বলছে, আন্টি ওদেরকে না করবো কি করে, ওদেরকে তো আমি না করলে ওরা শুনবে না। একজন বৃদ্ধ বয়স্ক লোক মারা গেছে, তাকে তো হরিধ্বনি দিতেই হবে, কিন্তু ওইটা তো মা শুনতে পাবে না। এবার জানলা সব বন্ধ ঠন্ধ করে দিয়ে সেই যেটা হলো তো সেটা হলেই বাদ দাও, সে তো নিয়ে ঠিয়ে গেল, ওরকম হরিধ্বনি দিয়ে দিয়ে ও না পুরো বলছে, আন্টি ঘরের মধ্যে মাকে রাখা যাচ্ছে না, দৌড়াদৌড়ি করছে, সেই বারান্দা দিয়ে দৌড়াতে নিচে নেমে যাচ্ছে, কাকি পারে নাকি একা। তারপরে আমি এর মধ্যে আমি স্কুল থেকে বাড়ি চলে এসেছি, বলে আমি খাইও নি, ওই ড্রেস পরে আমি খাইনি আন্টি, আমি ওই ড্রেস পরে বসে রয়েছি। তখন 4:30 বাজে বিকালবেলা, আমি ওই ড্রেস পরে 4:45 তো 4:30 ছুটি হয়। এবার ওরকম ভাবে বলছে, মাকে রাখতে পারছি না, বাবা নেই বাড়িতে, কি অবস্থা তুমি ভাবতে পারবে না। এবার আস্তে 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 না ও ভদ্রমহিলা আস্তে আস্তে বিছানায় পড়ে গেল, বুঝেছো, মানে ওরকম করতে 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 বলে, তখন ওই ওনাকে আবার গেছে ওনার কাছে, ওই ভদ্রলোক ওই পুরোহিত মশাইয়ের কাছে গেছে, গিয়ে তখন বলছে যে, ঠাকুর মশাই এরকম একদম তো বিছানায় পড়ে যাচ্ছে, আস্তে আস্তে উঠতেই পারছে না,
বলছে কি করব বলো, এর থেকে তো বেশি শক্তি আমার কাছে নেই, আমি যেটুকু ছিল আমি করে দিয়েছি, তোমরা এবার ওনাকে নিয়ে অন্য জায়গায় যাও। আমি তো এসব অত দূর আমি যেতে পারবো না, কেননা এটার ভেতরে যে শক্তিটা ঢুকে গেছে সেটার সাথে লড়াই করার ক্ষমতা আমার নেই। তারপরে ওদের শিলিগুড়িতে একজনের ভদ্রলোকের ফোন নাম্বার দিল ওর বাবাকে। শিলিগুড়িতে প্লেনে করে নিয়ে যেতে হবে, কেননা ওর মাকে ট্রেনেও নেওয়া যাবে না, কিছুতে করে নেওয়া যাবে না। তো প্লেনে টিকিট কাটলো ওর বাবা, ওর যেরকম ছিল, পিসি গেল, ওর বাবা গেল, ওর কাকা গেল, আর প্রিয়াঙ্কা ছিল ওদের বাড়িতে, পিসির মেয়ের কয়েন ছিল, ঠাকুমা ছিল। নিয়ে গেল প্লেনে করে, ভদ্রলোকের সাথে ওনাকে দেখা হলো, দেখা টাকা করে উনি বললেন যে আপনার বাড়িতে একটা যজ্ঞ করুন, একটা যজ্ঞ করলে ওই কি যজ্ঞ টজ্ঞ করতে বললো, যে যজ্ঞ বাড়ির ভেতরেই করতে হবে, আর 5 দিন নিরামিষ খান, ওদেরকে বললো। ওরা সব নিয়ে ফেরত নিয়ে এসে আবার যজ্ঞ টজ্ঞ করে 5 দিন নিরামিষ খেলো, সবকিছুই করলো। এবার প্রিয়াঙ্কা বললো, আন্টি মা পুরো থিতিয়ে গেছিল, বলে কিচ্ছু না, কিন্তু কথা বলতো না, আর কিছু খেতে চাইতো না, আর যা মানে কোনো কিছু দেখলে চোখটা নড়তো না, মানে মাঝে মাঝে নড়তো আবার স্থির হয়ে থাকতো, এরকম। এরকম কদিন যাওয়ার পরে আস্তে 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 দেখতে যে মানে ওই যে হাঁটা চলাটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল, ঠিক মতো হাঁটতে পারতো না। তারপরে মানে বিছানাতে কিছুদিন শুয়েছিল, শুয়ে থাকার পরে আবার ওর বাবা সেই যে কদিনের জন্য নিরামিষ খেলো, তারপর কিছুদিন দেখলো যে না, কথা টথা একটু একটু বলছে, কিছুদিন ভালো ছিল। আবার তারপরে খাওয়া দাওয়াও করছে, মানে হাত পা গুলো সরু হয়ে গেছিল, কেননা কোনোদিন খাওয়া হয়নি, হয়নি, অনেক দিন হয়ে গেছে, ঠিকঠাক মতো শরীরের যত্ন হয়নি। প্রিয়াঙ্কা বলছে, ওই মার চেহারা আনটি তুমি চিনতে পারবে না, কঙ্কালের মতো হয়ে গেছে একদম। তারপরে ওরকম থাকার পরে বেশ বললো যে বেশ মাসখানেক ভালো ছিল, মাসখানেক ভালো থাকার পর রাত্রিবেলা করে একদিন রাত্রিবেলা আমরা উঠে দেখি মা দরজা খুলে বারান্দায় দাঁড়িয়ে রয়েছে, চুল টুলগুলো খুব সুন্দর দেখতে ছিল, ওর মাকে বড় চুল ছিল মাথায়, ওই চুলটা দেখছি খোলা, দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে আর হাসছে একা একা। ও তখন বলে মাঝরাত্রি গো, তখন 3টে 3:30 বাজে, দেখি দরজা খোলা, আলো আসছে, মানে বাইরে থেকে হাওয়া আসছে, দেখি দরজা খুলে দাঁড়িয়ে রয়েছে। তারপরে টেনে আমরা ঘরে নিয়ে এসে নিকট একটা হাসছে, কেমন করে তাকাচ্ছে, কি হচ্ছে এরকম বুঝতে পারছি না। তারপরে ডাক্তারকে, এবার ওরা আর ওইসব করেনি, গুনিন ফুনিন কিচ্ছু করেনি, ডাক্তারকে দেখিয়েছে, ডাক্তার বলছে ওনাকে রাঁচিতে নিয়ে, পাগলামি করছে তো, রাঁচিতে নিয়ে। তো ওর বাবা রাঁচিতে ওরা ওখানে ভর্তি করে দিয়েছে। ওর বাবা ওখানে 1 মাস মতো ছিল, তারপর চলে এসেছে। কি করবে এখানে, কাজকর্ম কি করে থাকবে, রাঁচিতে নিয়ে গেছে। তা রাঁচিতে ওকে সব খুলে বললো যে এই অবস্থা, এরকম ছিল, ঠিক ছিল, মাসখানেক ভালো ছিল, আবার এরকম বললো ঠিক আছে, ট্রিটমেন্টের উপর থাক, কি হয় আমরা দেখি। তারপরে তো প্রিয়াঙ্কার অনেক বছর, মানে বললো 5-6 বছর ছিল আন্টি আমার মা ওখানে রাঁচিতে থাকাকালীন। বাড়িতে তখন একটা জায়গা, দেখো বাড়িতে একরকম যতই ট্রিটমেন্ট করো, যা করো, যত্ন তো বাড়িতে একটা যত্ন হয়, হসপিটালে আরেক রকম যত্ন করে। আমাদের বাড়ি একরকম আমরা যত্ন করছি, বাড়িতে যেরকম যত্ন করবো, খাওয়ানো দাওয়ানো, তাকে ইয়ে করা, ট্রিটমেন্ট, কিন্তু ওইখানে তো অতটা দেখছে, সবাইকে দেখছে, ওখানে পাগল দেখছে খালি উনি বসে বসে, এই পাগলামি ওই পাগলামি সেই পাগলামি, ভালো হচ্ছে, ভালোর মতো হচ্ছে, আবার ওখানকার পাগল দেখছে, এই দেখতে বলছে। ওইটা মা ওখানে থেকে না দিলেই মনে হয় আন্টি ভালো থাকতো, আমার মা ঘরে থাকলেই মনে হয় ভালো থাকতো, ডাক্তার বললো বলে আমরা দিলাম। তারপরে ট্রিটমেন্ট হওয়ার পর 4-5 বছর পর মাকে বাড়িতে নিয়ে আসা হলো। ওর মাকে বাড়িতে এনে আয়া দিল, ওর বাবা 2 বেলা 2টো আয়া ফায়া দিল, সবকিছু করলো। লাস্ট পর্যন্ত মানে কথা টথা আর বলতে পারতো না ঠিকঠাক করে গুছিয়ে, মানে মাথাটা একটু অন্য রকমের হয়ে গেছিল আর কি। লাস্ট পর্যন্ত কথাবার্তা কিছু সেরকম বলতে পারতো না। খাওয়া দাওয়া অনেকটা কমে গেছিল, ওখানে থাকতেই হয়েছে, তাও যাও খেত, মাসখানেক ভালোই ছিল। কিন্তু ওখান থেকে আনার পরে বলছে কোনো সেরকম ইমপ্রুভও হয়নি, কিছুই না, ওই একটুখানি হয়তো কিছু মানে মোটের উপরে একটু ভালো হয়েছিল,
তারপরে থাকতে 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 ওরকম আবার মা বিছানা নিয়ে নিল, নিয়ে কোনো ট্রিটমেন্ট মাকে আর ঠিক করতে পারলো না। আস্তে আস্তে যা হয়, মা চলে গেলেন। তারপরে ওর বড় হলো, ওর বিয়েতে আমাকে বলেছিল, আমি আর যেতে পারিনি। ভালো ছেলে রেখে বিয়ে দিয়েছে, এখন আমেরিকায় থাকে। এটাই হচ্ছে আমার গল্পটা, স্টোরিটা। এটা তো এরকম কাম্য ছিল না, এই একটা বড় কথাও ছিল না, কিন্তু এইরকম এখন হয়ে গেল। যার ভাগ্যে যেটা থাকে সেটা তো কেউ না, হতেই পারে এরকম। যে আমার কষ্ট হচ্ছিল যে না, কিনে খুবই ভালো ফ্যামিলি, খুব ভালো মানুষ, ওরা চোখের সামনে দেখেছি এরকম। এটাই দুঃখ লাগলো যে ভগবান ওকে নিয়েই চলে গেল। মানে এটাই হচ্ছে কথা, যে থাকলে বাচ্চা মেয়েটার বিয়ে থা দেখে, হ্যাঁ, কারো কিছুদিন সংসার করতে পারতো। কিছুই তো সংসারে সেরকম জানলো না, ছোট বাচ্চা মেয়ে, তখন কতই বা বয়স, 18। তখন প্রিয়াঙ্কা 18-19 বছর হয়েছে। 19-20 বছরের মেয়ে মানে কি বাচ্চাই বলতে পারি। মেয়েটার জীবন মেইনলি আমি এটাও বুঝলাম না যে শেষ পর্যন্ত কি জানা গেল যে ওনার কেন এরকম হলো বা কিছু? ওনার এরকম হয়েছে, ওনাকে ঠিক করা যায়নি আর। মানে ও ঠিকঠাক মতো রক্ত কমে গেছিল শরীরের, খেত না, তারপরে বিভিন্ন অনিদ্রা, রাত্রির জাগা, ওনার রেসিস্ট্যান্স পাওয়ারটা কমে গেছিল শরীরের, ওর কিছু ছিল না শরীরের আর। বিভিন্ন রকমের মানে ভেতরে 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 অর্গান গুলো নষ্ট হয়ে গেছিল না খাওয়াতে। তারপরে তোমার এই আমরা কি করি, দিনের পর দিন যদি আমরা রাত্রি জেগে জেগে থাকি তা আমাদের কি হবে? শরীরে রক্ত কমে যাবে। আমাদের খাওয়া দাওয়া যদি ঠিক না হয়, ঘুমটাই হচ্ছে মানুষের আসল কথা। ও একদমই ঘুমোতে পারতো না রাত্রিবেলা, প্রচুর জাগতো, প্রচুর দিন জেগেছিল একটা না। ওরকম করতে 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 স্বাভাবিক কারণে মানুষের একটা শরীরের রেসিস্ট্যান্স পাওয়ারটা কমে যাবে। ও কতদিন বাঁচবে? এরকম করলে নিজেরাই, আমরাই অসুস্থ। আমরা 2 দিন না ঘুমালে আমরাই অসুস্থতা বোধ করি। আমাদের ঠিকঠাক যদি না, ঘুমটা তো মেইন, মানে 8 ঘন্টা ঘুমোতেই হবে। 8 ঘন্টা ঘুমাতেই হবে। তা আমি একটা ছোট করে গল্প বলবো আমি। মানে আর একটা তো? হ্যাঁ, বলো। একজন ব্রাহ্মণ ছিলেন, তার 2 ছেলে ছিল আর কি। এবার ছেলে দুটো, উনি ব্রাহ্মণ ছিলেন, কিন্তু ওনার তখন উনি থাকতেন ওই অযোধ্যার ওদিকে, মানে ওই কি বলবো, অযোধ্যা, বাঁকুড়ার, পুরুলিয়া, অযোধ্যা পাহাড় আছে না, ওই দিকটা ওদের বাড়ি ছিল। ভদ্রলোকের 2টো ছেলে। এবার বড় ছেলেটা তখন চাষবাস, ওদের তো খুব, তখন তো চাষবাস, জমি টমি এরকম দেখাশোনা করা, এই করা। 2 ছেলে লেখাপড়াও করতো। ভদ্রলোকের পুজো আর্চা করতেন আর কি উনি, ব্রাহ্মণ আর কি, পুজো টুজো করতেন বাড়িতে। এবার বড় ছেলেরা না একটু অ্যাবনর্মাল টাইপের ছিল, বুঝেছো? একটু অ্যাবনর্মাল টাইপের ছিল। তা ওনার বাবা ছিলেন একজন মানে তান্ত্রিক ছিলেন। ওনার বাবাই ওনার গুরু ছিলেন আর কি, ভদ্রলোক। তা তান্ত্রিক ছিলেন। তা ওনার নাকি বাবা নাকি বলে গেছিলেন যে ছেলেকে 4 বার বিয়ে দিতে হবে, বুঝেছো? 4 বার বিয়ে দিতে হবে, তারপর দিয়ে দিলে তাহলে ও ভালো হয়ে যায়। মানে ছেলেটা বড় ছেলে, কিন্তু লেখাপড়া মাথায় রাখতে পারতো, কিন্তু বেশিক্ষণ রাখতে পারতো না। সেটা কথাবার্তা ছিল। বিয়ে দিলে কি ভালো হবে? ভালো হয়ে যাবে মানে কি, মানে ও বিয়ে দিলে পরে ওর গতিবিধি ভালো হয়ে যাবে, ওর ইয়েটা আবার স্মৃতিশক্তি ফিরে আসবে। আবার মানে 4 বার বিয়ে দিতে হবে, এটা ওকে, ওটা নাকি ওর কুস্তিতে ছিল আর কি। 4 বার বিয়ে দিলে, তা ওর বাবা কি করেছে, 4 বারের জায়গায় এবার যতগুলো মেয়ে, অনেক দূর দূর থেকে মেয়েদের পছন্দ করতো, যেখানে মানে হট করে যাওয়া সম্ভব না, এইসব জায়গা থেকে মেয়ে সংগ্রহ করতো আর কি, অনেক দূরে দূরে। তা ওইখানে ওর বাবা একটা মেয়ে প্রথমে বিয়ে দিল। এবার বিয়ে দেওয়ার পরে ভদ্রলোক না এমনি কাম করতো, ঘরে থাকতো, কিন্তু ওনার মেন্টালিটি খুব একটা ভালো ছিল না ভদ্রলোক। কেমন মানে? উনি একটু ওই কি বলবো, ওই একটু মানে ওনার ভালো তন্ত্র সাধনা ভালো করতো না আর কি, ভালো না। ভালো তান্ত্রিকও থাকে, খারাপ তান্ত্রিকও থাকে, তো ওইটা মানে উনি খুব একটা ভালো ছিলেন না আর কি।
এবং ওই মেয়েগুলোকে বলেছিল যে 4 বার বিয়ে দিতে হবে, কিন্তু ওই যে বিয়ে যে 4 বার দেবে কেউ জানবে না। আচ্ছা। কেউ জানবে না মানে কি, মানে পাড়ার লোকে জানবে যে বউ মরে যাচ্ছে আবার বিয়ে দিচ্ছে, বউ মরে যাচ্ছে আবার বিয়ে দিচ্ছে, এরম জানবে, কিন্তু কিসের জন্য দিচ্ছে সেটা কেউ জানবে না। আচ্ছা। এই করে বিয়ে দেওয়ার পর প্রথম বউটাকে খেতে দিত না, মানে উনি না কেমন করে কিরম করে মেরে ফেলতো জানো, মানে খেতে দিত না। তারপরে ওকে মানে বিভিন্ন রকম তন্ত্র মন্ত্র করে বউটাকে শরীরের মধ্যে ওষুধপত্র এইটা খাওয়াতো সেইটা খাওয়াতো, আস্তে 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 নিস্তেজ হয়ে যাওয়ার পর সেই মেয়েটা মারা যেত। মানে এরকম অত্যাচার করতো, খেতে দিত না, মারধর করতো, মানে একটা ঘরের মধ্যে আটকে রাখতো বউটাকে, ছেলের সাথে কথা বলতে দিত না, একটা ঘরে আটকে রাখতো, ওইখানে খেতে দিত, এই কি করতো। আর প্রচুর মানে বাড়িতে ঘরের অনেক কাজ করাতো, কাজকর্ম হয়ে গেলে ওই ঘরে ওকে ঢুকিয়ে দিত, ঢুকিয়ে তালা বন্ধ করে দিত, কাজকর্ম করে ওরকম মানে এরকম রাখতো আর কি। তো এবার আস্তে 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 কি করতো উনি, মানে আদৌ যে ওকে কি করতো মানে সেটা কেউই জানতো না, কিন্তু ওই বউ আর বেঁচে থাকতে পারতো না। এরকম এরকম করে করে 4 বার বিয়ে দিল, লাস্টে 5 বারের বার যে যাকে বিয়ে দিল সেই বউটাকে বাঁচিয়ে রেখেছিল ভদ্রলোক। এবার ওই বউ, ওই যে যাদেরকে বিয়ে দিয়েছি, যাদের সাথে বিয়ে দিল, এবার বাড়িতে অনেক বড় দোতলা বাড়ি, তো এবার ভেতরে ওদের একটা এরকম, ধরো না কেন ওই তুমি জানো কি জানি না, ওই আমিও জানি না ঠিক, আমি শুনেছিলাম এগুলো, ওই সিঁড়ি দিয়ে নেমে একটা গুহা মতো ছিল আর কি, ওই যে পাতাল ঘর থাকে না, ওরকম টাইপের ছিল আর কি। এবার পাতাল ঘরের তলায় একটা গর্ত করা ছিল, ওই গর্তের মধ্যে বডিগুলো ফেলে দিত, আর বলতো আমার বউরা সব মারা গেছে, এরকম কথা বলতো আর কি। হ্যাঁ, মারা গেছে আমার মানে এতে আমরা দাহ করে চলে এসেছি, মানে পাড়ার লোকদের বলতো যে আমরা নিয়ে গিয়ে দাহ করে চলে এসেছি, শ্মশানে নিয়ে গিয়ে দাহ করে চলে এসেছি, এরকম কথা বলতো আর কি, গ্রামের লোকেদের কাছে বলতো। কিন্তু আদপেও তা না, ওই গর্ত খুঁড়ে ওই অনেক ভেতরে বিশাল বড় একটা গর্ত, সেই গর্তের মধ্যে ওই ডেড বডি গুলোকে দিয়ে মাটি চাটি চাপা দিয়ে আবার একটা লোহার একটা কিরকম নাকি ছিল নাকি, সেই তোমার চাকতি মতো ছিল, ওইটা ঢাকা দিয়ে দিত আর কি, বড় লোহার চাকতি, যাতে কেউ না দেখতে পারে, কেউ মানে কিছু না গন্ধ ফন্ধ ছাড়ে, ওষুধ ফষুধ দিয়ে আবার ঠিক করে রেখে দিত। এইবার একদিনকে উনি আবার হাত ফাত দেখতেন, মানে গণৎকার ছিলেন আর কি, হাত পা দেখতেন। এবার পেছনের বাড়ি থেকে ওরা রিপোর্ট করছে যে ভীষণ মানে খারাপ গন্ধ ছাড়ছে ওদের পাড়াতে আর কি, খারাপ গন্ধ ছাড়ছে, আর ওরা বলছে একটু 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 করে খারাপ গন্ধ ছাড়ছে। তখন ভদ্রলোকের বাড়িতে এসে বলছে যে আপনাদের বাড়ির পেছন দিকটা থেকে বড্ড বাজে গন্ধ ছাড়ছে, কিসের গন্ধ ছাড়ছে দাদা একটু দেখবেন? হ্যাঁ, পচা পচা গন্ধ ছাড়ছে। তখন বলছে আমার বাড়িতে তো কিছু নেই, দেখো ওই যে সুড়ঙ্গটা ছিল না, কেউ দেখেনি কোনোদিন, জানি না। এবারে কিসের গন্ধ ছাড়ছে গো, আমি তো জানি না, আমি তো বলতে পারবো না, আমার বাড়িতে দেখিয়েছে, এসে দেখে যাও, কিছু নেই, কোথাও কিছু নেই, আমি পরিষ্কার বাড়ি রাখি, আমি তো পুজো আর্চা করি, আমার তো দেখো এই কাজ, লোক আসে আমার কাছে হাত দেখায়, বাড়ি চলে যায়। এবার গ্রামবাসীরা কিচ্ছু বলেনি। এবার যখন প্রচুর গন্ধ ছাড়ছে তখন ওরা একবারে পঞ্চায়েত ছিল আগে গ্রামে, পঞ্চায়েতকে নিয়ে এবার বাড়িতে ঢুকে পড়েছে। বাড়িতে ঢুকে পড়ে এবার সব বাড়ি, সমস্ত বাড়ি এনকোয়ারি করছে আর কি, কোথায় কি আছে না আছে, করতে করতে দেখছে রান্নাঘরের পাশ দিয়ে একটা ছোট মতো তলায় একটা দরজা, রান্নাঘরের পাশ দিয়ে একটা ছোট দরজা, ওরা এতদিন দেখেনি পেছন দিকটায়। এবার দেখছে কি দরজাটা খুলে দেখছে একটা গুহা মতো, সেই গুহাতে কঙ্কালের মানে ও আবার সাধনা করতো লোকটা, হ্যাঁ, ওই মাথা ফাতা কঙ্কালের মাথা টাথা সব রয়েছে, ওর ওপর বসে কি করে না, পঞ্চমন্দির না কি জানি না, ঠিক সব জানি না, সব আমি বলতে পারবো না। অনুযায়ী গল্পটা শুনেছি, আমার এই গল্পটা বলেছেন আমাদের এক মামা আছেন আর কি, আমার মামার কাছ থেকে শোনা, আমাদের গ্রামের এক মামা আসেন এখানে, ওনার কাছ থেকে শুনেছিলাম। এবার ওখানে উনি সাধনা করতেন আর কি, দেখছে মরার মাথা টাথা সব রয়েছে, আর ভিতরে একটা লোহার বড় একটা চাকতি দিয়ে ঢাকা দেওয়া। এবার যেই তুলেছে আর ওখানে দেখছে পুরো পোকা গিজগিজ করছে আর গন্ধ, লোকটাকে ধরে নিয়ে, হ্যাঁ সেই লোকটাকে ধরে নিয়ে বের করে সেই বউকে ওনার ওয়াইফকে বের করে নিয়ে গিয়ে একবারে পুরো জেলে
একবারে জেলে দিয়ে তখন ভদ্রলোকে তারপরেও তো ওরা সব জানাজানি করে ফেললো। ছেলেটার কিন্তু কোনো পরিবর্তন হয়নি, আমি ছেলেটা ওরকমই ছিল, একটু সামান্য মানে কথা টথা বলতে পারতো কিন্তু তুতলিয়ে তুতলিয়ে কথা বলতো, মাথাটা মানে কান খালি মাথাটাকে এরকম করে ঝাঁকাতো সবসময়, মানে কেমন একটা অ্যাক্টিভিটিস করতো। সে বলে ওরা মামা বলছে না দেখলে তুমি বিশ্বাস করতে পারবে না, গ্রামের দিকের ঘটনা তো, বলে আমরা গিয়ে দেখতাম। তারপরে ভদ্রলোক এবার ওখানেই ছিল অনেক বছর ধরে, ওনাকে বোধহয় লাস্টে বোধহয় বাড়িতে এসেছে কি না না বাড়িতে আসেনি, ওই গ্রামে ওই ওখানে ওনার যাবজ্জীবন হয়ে গেছে। আচ্ছা, ওখানে ছেলে শুদ্ধ বউ শুদ্ধ সব যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গেছে। ভদ্রমহিলাকে ছেড়ে দিয়েছিল, ভদ্রমহিলা গ্রামের বাড়িতে উনি তো কোনো অন্যায় করেননি, কেন অন্যায় তো করেছে ভদ্রলোক। হ্যাঁ, তা ওই বাড়ি ফাড়ি সমস্ত সিল করে দিল, সব সিল টিল করে দিয়ে তখন ওই ওনাকে ওইখানে ওনার যাবজ্জীবন, দুই ছেলে যে একটু মাথাটা খারাপ তাকে ছেড়ে দিয়েছে, আর ওনার যে ছেলেটা ওই ভালো ছেলেটা আর ওনার ওয়াইফকে হ্যাঁ ভালো ছেলেটা আর ভদ্রলোক একদম পুরো যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গেছে, আর ওদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। মানে ওরা ভদ্রমহিলা ও ছেলেকে নিয়ে এখন বাপের বাড়িতে থাকে। সেটাই ছিল গল্প। মানে আলটিমেটলি এর দ্বারা আমরা এটাই বুঝছি যে মানে খারাপ কিছু করে কখনোই ভালো কিছু হয় না। না কোনো কি হয় না, কখনো সেটা সম্ভব নয় কিছুতেই। তুমি আজকে আনন্দ করে যেটা করবে সেটা তোমার পরে কিছুদিন বাদে নিরানন্দ হয়ে দাঁড়াবে। এটা তো জানা কথাই, যে যেটা আনন্দ করে তুমি করছো সেটা পরে তোমাকে আনন্দ কখনো দিতে পারবে না তোমার মনে, সেটা তুমি তার থেকেও বেশি সাংঘাতিক ভাবে তোমার জীবনে পড়বে সেই ওপর প্রভাবটা। হতে পারে না এরকম ভাবে কোনোদিন। আর এইসব কাজ কি মানে এগুলো কি মানুষকে মারা, মানুষের ক্ষতি করা, এর থেকে মানে খারাপ কাজ আমার তো মনে হয় না কিছু হয়। আর এসব তন্ত্রক্রিয়া খুব ডেঞ্জারও, মানে যারা মানুষের ক্ষতি করে আমি শুনেছি শেষ বয়সে তাদের এত বাজে দশা হয়, মানে যেগুলো হয়। ওই তো তোমাকে একটা গল্প বোধহয় বলেছিলাম, ওই আশাদির কথা বলেছিলাম না, সেই আগের বার যেটা করলাম, ওই ভাড়াটে বউটাকে ও সেই সবে ওকে ওই যে ভাড়াটে ভদ্রমহিলা যার ছেলে, ওর ছেলে যার উপর দৃষ্টি দিয়েছিল আর যার হাজবেন্ডকে মেরে ফেললো, মাটিতে পুতলো, ও লাস্টে ওকে অভিশাপ দিয়েছিল। এটা আমি বলিনি তখন, ভুলে গেছিলাম, যে আমার যা অবস্থা তুমি করেছো, আমার স্বামীর যা হয়েছে তার থেকেও চরম কষ্টে তুমি থাকবে, তার থেকেও চরম অবস্থা তোমার, আরো ভয়ানক অবস্থা হয়ে যাবে, কোনোদিন ভগবান তোমায় ক্ষমা করবে না। লাস্টে তো ও তো গায়ে পোকা হয়ে গেল না, তোমায় তো বলেছিলাম আমি, পোকা হয়তো ওর বাজে অবস্থা হয়ে গেছিল। আলটিমেটলি আমি শুনেছি লাস্টে এগুলোই হয়, গায়ে পোকা হয়ে যায়, বেডসোল হয়ে যায়, অনেক ধরনের সমস্যা হয়, পাগলাটে হয়ে যায়, চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, মানে অন্য রকমের বিকৃতি হয়ে যায় শরীরটা। হয়, এগুলোই হয়। তো ওই জন্য বলে না যে এইসব তন্ত্রক্রিয়ার কুফল যেগুলো আছে, মানে সুফলের থেকে কুফল আরো মারাত্মক, আরো ডেঞ্জারাস। জানি না, এগুলো অনেক কিছু আছে এর ভেতরে, আমরা জানি না, আমরা শুনে যেগুলো শুনি সেগুলো, কিন্তু আমরা হয়তো এমনও লোক আছে আমারও ক্ষতি করছে তোমারও ক্ষতি করছে, তুমি জানতে পারছো না, আমিও জানতে পারছি না কি হচ্ছে না হচ্ছে, কত রকম অনেক কিছু আছে, খাবারের সাথে দিয়ে দিচ্ছে, এমনি দুধ থেকেই ওরা করে দিচ্ছে, অনেক কিছু আছে। এটা তো সবকিছু আমরা জানি না, আমরা তো বোকা। তারপরে আরো ভেতরে ভেতরে কি হয় সেগুলোই আমরা জানবো কি করে, সবকিছুরই তো ইনসাইট বলে কিছু আছে। হ্যাঁ আছে তো, অনেক কিছু অনেক রকমের আছে, আমরা অর্ধেক কিছু জানতে পারি না, আমরা সোজা সরল লোক, আমাদের তো ওইসব জানার কথাও না। আর এগুলো জানলে প্রচুর মানে চিন্তা হয়, ভয়, ভেতরে ভীতি হয় যে আমার যদি এরম হয়, আমাকে যদি এরম করে, তা ভীতি সঞ্চার হয়। কেন আগে না এসব গুলোর অতটা ছিল, কিন্তু আমাদের এত চাউর হয়নি, এখন এগুলো বেশি চাউর হয়ে যাচ্ছে। এই তন্ত্র না আগে ছিল না, কেন বহু বছর থেকেই ছিল, বামাখ্যাপা যুগের থেকে, তার আগে থেকে ছিল, কিন্তু বামাখ্যাপাও তো একজন সাধক ছিলেন, উনি কত উঁচু মানের সাধক ছিলেন। হ্যাঁ, কিন্তু ওনাদের সমসাময়িক যারা ছিলেন তারা মোটেই ভালো, মানে খারাপ ছিলেন না, ভালো ছিল। কিন্তু এখন দেখছি এইগুলো কানাচে নোংরামি গুলো হচ্ছে, অসভ্যতামি গুলো। আর এখন তন্ত্রক্রিয়া যে বিষয়টা হয়েছে, মানে
তন্ত্রক্রিয়া মানেই কারো বাজে কিছু করব, কারো ক্ষতি করব, এইরকম একটা মোটিভ ছিল। কিন্তু আগে এগুলোতে ভালো কাজও হতো। হ্যাঁ ভালো আছে তো, ভালো তন্ত্র সাধকও আছে। ওই যে তিনি বললাম, ওই যে ও কালী মন্দিরে নিয়ে গেছিল প্রিয়াঙ্কার মাকে, ওই ভদ্রলোক তন্ত্র সাধনা করে, ভালো ভালো লোক। তন্ত্র ভালো আছে, আবার খারাপও আছে। আবার মানে তুমি ভালো চাইলে ভালো করতে পারো, লোকে খারাপ চাইলে খারাপও করতে, এমনও লোক আছে। চিন্তা করতে পারো, মাটির মধ্যে পুঁতে আবার গর্ত করে তাকে আবার ওই লোহার ওটা দিয়ে চাপা দিয়ে দিয়েছে। কত নোংরা কাজ করেছে, যত পাপ করেছেন উনি, তুমি ভাবতে পারছো অমিত? সেটাই। হ্যাঁ সেটাই। তাহলে তার দশা কি হতে পারে? ভদ্রলোকের এখন কি অবস্থা, এখন জেলে পড়ে তো রয়েছে। বেশি দিনের ঘটনা নয়, খুব একটা বেশি দিনের ঘটনা নয়, বছর 15-20 বছর আগেকার ঘটনা। ভাবো কি দশা। তুই যখন তোর ছেলে থাকতো, অ্যাবনর্মাল থাকতো, বিয়ে দেওয়া দরকার ছিল। একটা মানুষকে তুই মেরে ফেললি, তার ভেতরে তার বাড়ির লোকের কি অবস্থা হচ্ছে তাদেরকে বল। তাদের এবার এমন জায়গা থেকে মেয়ে আনতো, বাবা মা কেউ নেই, বুঝেছো? বাবা নেই, এরকম খুঁজে খুঁজে আনবে, সে দেখতে বাজে হোক যাই হোক, বাবা মা নেই। এবার 4টে বিয়ে দেওয়া ওনার দরকার, অনাথ আশ্রম থেকে নিয়ে আসতো, বা অনাথ মেয়ে ছেলে এরকম আর কি, এরকম যাদের মানে খোঁজ খবর নেওয়ার কেউ, যাতে কোনো ওরা বিপদে না পড়ে। উনি বলছেন, আমাকে যিনি বলেছেন, মামা বলছে যে তুই দেখলে বুঝতে পারবি না যে উনি ভদ্রলোককে আমরা দেখে বুঝতে পারিনি যে ওনার ভেতরে এত নোংরামি। আমরা লোকটাকে দেখে বুঝতে পারিনি। পাড়াতে আসতো, বাজার করতো, ওই বাড়িতে যেত, হাত দেখাতে যেত, সবাই এই করতো, কিন্তু ভেতরে যে ওনার এরকম মানে অসভ্যতা, আমি এগুলো কেউ জানতো না। হ্যাঁ, বলে এরকম মানুষ হয়, তুই বল। একটা যাই হোক, কাউকে তো বাবা মা বলে ডেকেছে ওই বউগুলো। হ্যাঁ, তাদের তো কেউ জন্ম দিয়েছে, পৃথিবীতে তো আলো কেউ তো দেখিয়েছে ওদেরকে। তারা চলে গেছে, মারা গেছে, কি তার মায়েরা কোথায় তাদেরকে ফেলে চলে গেছে, যাই হোক, তাদের তো একটা ভেতরে কষ্ট যন্ত্রণা হয়েছে। 100 বার তাদের দীর্ঘ নিঃশ্বাস করেছে যে আমাকে এরকম বেঁধে রেখেছে, আমাকে দিয়ে এত, বাড়িতে প্রচুর কাজ করাতো, কারি চড়ি আবার ওই ঘরে ঢুকিয়ে দিয়ে দরজা বন্ধ করে দিত। ভাবুন খালি একবার, কি ডেঞ্জারাস মানুষ। সেটাই। যাই হোক, থ্যাংক ইউ দিদি আবারও শেয়ার করার জন্য। সব দর্শক বন্ধুদের এটাই বলি যে অনেক দূরের লোকেরা ভৌতিক কথা শোনে, বন্ধুরা, অনেক দূরের লোকেরা ভৌতিক কথা শোনে। অমিত অনেক দূরে এগিয়ে গেছে, হ্যাঁ, আমরা জানতে পারছি না, কিন্তু অনেক, আমার এই প্রিয়াঙ্কাই অত দূর থেকে আমায় ফোন করে, তাহলে প্রত্যেকেই শুনছে। আপনারা ভালো করে ওকে আশীর্বাদ করুন সবাই, আমিও করি। অমিত আরো এগিয়ে যাও, আরো ভালো ভালো স্টোরি পেলে আমি নিশ্চয়ই তোমাকে বলবো। একদম। হ্যাঁ, ভালো থেকো। ঠিক আছে, রাখছি গো। হ্যাঁ। এই ছিল আজকের পডকাস্ট। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। চলো আর কথা বাড়াচ্ছি না। তোমরাও যদি এরকম ঘটনা শেয়ার করতে চাও তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নাও। চলো আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।